প্রধান উপদেষ্টা বলছিলেন যে যদি দেশের মানুষ অল্প সংস্কার চায় তাহলে ছোট প্যাকেজ, আর যদি বড় সংস্কার চায় তাহলে বড় প্যাকেজ। নিশ্চয়ই আপনি ভুলে যাননি। সো ওনারা তো ছোট প্যাকেজে যেতে পারেন। ছোট প্যাকেজের সংস্কার তো আসলে মেন সংস্কার তো আসলে করার কথা ছিল সময় নষ্ট করার জন্য। সংস্কার করার জন্য তো কেউ দায় দেয়নি ওনাকে। বাংলাদেশের 17 কোটি মানুষ ওনাকে তো দায় দেয়নি যে আপনি আসেন, আপনি এসে আপনি আমাদের মসিহা, আপনি এই সংস্কারটি করেন যাতে এই সংস্কারের পরে বাংলাদেশে আর জীবনে কোনদিন ফ্যাসিবাদ না করতে পারে। তো ফ্যাসিবাদ যে একটি গণতান্ত্রিক দল ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে সেটি তো উনি ভালো করে জানেন। যে কোনো গণতান্ত্রিক দল, এমনকি সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী দল ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, যদি তাদের কাউকে জবাবদিহি করতে না হয়। এখন এই সরকার যেমন কাউকে জবাবদিহি করতে হচ্ছে না, এর কি ফ্যাসিবাদী আচরণ নাই? এর তো উঠতে বসতে ফ্যাসিবাদী আচরণ। তাহলে উনি যে ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো আসবে না সংস্কারটা সম্পন্ন করলে, এই গ্যারান্টি কি করে দিচ্ছেন? জনগণ কি ঘাসে মুখ দিয়ে চলে? বাংলাদেশের জনগণ সবাই ঘাসে মুখ দিয়ে চলে এবং সবাই একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনস্থ। এর থেকে বেশি কেউ আর বোঝে না সে ফ্যাসিবাদ আর কখনো আসবে না তাকে যদি সংস্কার করতে দেওয়া হয়। কোন সংস্কার ফ্যাসিবাদ ঠেকাতে পারে না। সংস্কারগুলো কি করতে পারে? সংস্কারগুলো আগামী আরো দীর্ঘদিনের সংস্কারের একটা স্টার্টিং করতে পারে, শুরু করে দিতে পারে। যে আমরা এমন একটি সংস্কার শুরু করলাম যেন বাংলাদেশে এর পরে কোন পরিবারতন্ত্র না আসতে পারে, বা কোনো এক সরকার যেন বছরের পর বছর টার্মের পর টার্ম থাকতে না পারে। সেই জিনিসগুলো আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার ভিতরে আমরা ইনক্লুড করব। সেটা সংস্কার শুরু হলো, এটা দীর্ঘমেয়াদে চলবে। তো একবারে আমি করে ফেললাম এই বিষয়টা এরকম না। পলিটিক্স, রাষ্ট্র বিজ্ঞান এরকম কোন সূত্র নেই রাষ্ট্রবিজ্ঞান যে আমি একবারে একটা ফর্মুলা করে ফেললাম, সেই ফর্মুলা অনুযায়ী দেশ চলবে। তাহলে দেশে দেশে সামরিক কু হতো না, দেশে দেশে অভ্যুত্থান বিপ্লব হতো না। অনেকেই যেহেতু আপনি সামরিক অভ্যুত্থান কুয়ের কথা বলছেন, অনেকেই কিন্তু এরকম নানা রকম গুজব ছড়াচ্ছে যে সেনাবাহিনী একটা কু করতে চায়। কিন্তু আমরা তো দেখেছি যে সেনাপ্রধান বারবার করেই বলছেন তিনি রাজনৈতিক ক্ষমতা দেখতে চান, রাজনীতিবিদদের দেখতে চান, রাইট? হ্যাঁ, সেটাও একটা হচ্ছে যে উনি ব্যক্তিগতভাবে ক্ষমতা যেতে চাচ্ছেন না, সেটা প্রথম দিন থেকেই বলছেন। আর একটি হচ্ছে আইনগত সমস্যা আছে। আইনগত সমস্যা হচ্ছে 2010 সালে একটি আইন করে মিলিটারি সামরিক শাসনকে সামরিকভাবে ক্ষমতা দখল করাকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এটা রাষ্ট্রদ্রোহ। এটি রাষ্ট্রদ্রোহ হবে যদি কেউ করে। সেটা তো একটা আইনগত বাধা বিধিনিষেধ আছেই। সুতরাং সেনাবাহিনী ওটা পারেই না, করতেই পারে না। সেনাবাহিনী যেটা পারে সেটি হলো প্রেসিডেন্টের অধীনে প্রেসিডেন্ট দেশের ক্রান্তিকালে জরুরি অবস্থা জারি করবে এবং জরুরি অবস্থা সেনাবাহিনী বলবৎ করবে, সেইটি করতে পারে। এখন যদি আমাদের দেশের পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যায়, সমাধানের অযোগ্য হয়ে যায়, যে টেবিলে আর সমাধান হচ্ছে না, রাজনৈতিক নেতাদের সাথে বৈঠকে বসে ঐক্য টৈক্য করে যত সব আলোচনা করে কোনো কিছুতেই কাজ হচ্ছে না, দেশ রক্ষার জন্য বাধ্য হয়ে প্রেসিডেন্টকে জরুরি আইন ঘোষণা করতে হতে পারে এবং সেই জরুরি আইনটি সেনাবাহিনীর মাধ্যমে প্রয়োগ। জি, এদিকে জামায়াতের সঙ্গে বৈঠকের পরে জামায়াতের আমির শফিকুর রহমান তিনি বলেছেন যে সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না। তার মানে তারা আগেও নির্বাচন চায়নি, এখনো নির্বাচন চাচ্ছে না। তার মানে যে সমস্যা যেখানে ছিল সেখানেই থেকে যাচ্ছে। শুধুমাত্র এই যে পদত্যাগ করব এই নাটকটি শেষ হচ্ছে, পদত্যাগের যে নাটকটি, এই নাটকটি শেষ হচ্ছে এবং পদত্যাগ বিষয়ক যে একটা নাড়াচাড়া দিয়ে উঠলো এটা শেষ হচ্ছে। এবং সেনাপ্রধানের যে বক্তব্য সেনাপ্রধান ছুড়ে দিয়েছেন সেই বক্তব্যটিকে সাইড লাইনে দিয়ে দেওয়া হয়েছে। পদত্যাগের নাটকটি কিন্তু এখন ফ্রন্ট লাইনে চলে এসছে, আর সেনাপ্রধানের যে বক্তব্য সেটি সাইড লাইনে চলে গেছে। ওনাদের চাওয়াই ছিল এটা, সেনাপ্রধানের বক্তব্যটা নিয়ে যেন সাধারণ মানুষের ভিতরে চর্চা না বাড়ে, সাধারণ মানুষ যেন, অন্যান্য দল যেন এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে আবার মাঠ গরম না করতে পারে, সেটাই তারা সাকসেসফুল। কিন্তু সেনা সমর্থন ছাড়া কোন সরকার কি টিকতে পারে? এখন সেনা সমর্থনের ব্যাপারটা
ভেরি টাফ আমাদের দেশে, কারণ আমরা বুঝতে পারছি যে সেনাবাহিনী তাদের সমস্ত জারি জুরি দেখতে পাচ্ছে, সরকারের সমস্ত জারি জুরি, বেআইনি কাজ, অন্যায় কাজ, অনৈতিক কাজ সব দেখতে পাচ্ছে, কিন্তু তারপরেও তাদের সমর্থন করে যেতে হচ্ছে। এটা ট্র্যাজেডি একটা, এটা কিছু করার নেই, কারণ তারাই বসিয়েছে। আমি শেষ করব আপনার কাছে, শেষ প্রশ্ন। আমরা দেখলাম যে এনসিপির এখনো নিবন্ধন হয়নি, জামাতেরও নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধন নাই, তাদের সঙ্গে বৈঠক, অথচ নির্বাচন কমিশনে সম্ভবত 39টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে, রাইট? সো ফার আই ক্যান রিমেম্বার, আমি অনেকদিন বাংলাদেশে নাই, তো 39টা রাজনৈতিক দল ছিল আমি যখন নির্বাচন কমিশন কভার করতাম। এখন কতগুলো আমি ঠিক বলতে পারবো না, তবে জামাতের নাই এবং নাই হচ্ছে এনসিপির। তো তাদের সঙ্গে বৈঠক কেন? আচ্ছা, আপনি একটা জিনিস মনে করুন যে এই যে সরকারের উপদেষ্টা মণ্ডলীতে একের পর এক মানুষকে জয়েন করানো হলো, যোগ দেওয়ানো হলো, এটা কাদের পরামর্শে? কোনো সুশীল গ্রুপ, কোনো রাজনৈতিক দল, কেউ, বা জনগণের কোনো প্রতিনিধি, বা জনগণের সম্মিলিত কোনো শক্তি না, ব্যক্তিগতভাবে আমার অমুককে ভাল লাগছে, সে আমার উপদেষ্টা, আমার অমুককে আমার আত্মীয় হয়, আমার ভাইয়ের ছেলে, সে আমার প্রেস সেক্রেটারি, এরকম করে ডেকে ডেকে এনে করা হয়েছে না? এগুলো কি আইনি কাজ? কিন্তু এগুলোকে আইনি ভাবে তকমা দেওয়া হয়েছে, পরে আইনি মোড়ক দেওয়া হয়েছে, এগুলোকে বৈধতা দেওয়া হয়েছে। তো সেই রকম এই যে দলগুলোকে ডাকা হলো, যে দুটো দলের নিবন্ধন নেই, সেই দুটো দলকে ডাকা হলো, তো সেই বাকি দলগুলোকে, নিবন্ধিত দলগুলোকে ডাকা হয়নি। এটা কিন্তু আগের বারও হয়েছে। আগের বার যখন উনি ঐক্য সম্মেলন করেছিলেন সকল দলকে ডেকে, তখনও দেখা গেছে যে নিবন্ধিত দলগুলোর মাত্র 7টি যোগ দিয়েছিল। প্রথমবার যে বিরাট একটা সমাবেশ করেছিলেন তিনি সকল দলকে ডেকে। তো নিবন্ধিত দল বলতে তো আপনি জাতীয় পার্টি বোঝায়। আওয়ামী লীগের সঙ্গে যে 14 দল, 13 দল ছিল, সেই 13টি দলকে বোঝায়। তাদের কাউকে তো সরকার ডাকবে না। সেই 13টি দল এবং জাতীয় পার্টির 2টা ফ্যাকশন, তাহলে এই 15টি দলকে তো কোনোভাবে ডাকবে না। এরপরে বাম দলগুলো যারা আছে তাদেরকেও তো ডাকেনি, তো সবগুলোকে ডাকেনি। এখন ঘটনা হলো তারা যেভাবে যা করছে সেটাই আইন। এখন আমরা যদি এটা বলতে যাই জনগণের পক্ষ থেকে যে ওদেরকে কেন ডাকলেন, তারা ভালো মনে করেছে, তারা তাদেরকে বড় দল মনে করেছে, তাই ডেকেছে, কিচ্ছু বলার নেই। এটাই তো ফ্যাসিজম। ডেফিনেটলি ফ্যাসিজম, ডেফিনেটলি স্বৈরাচারী আচরণ। এটা কোনো ডেমোক্রেটিক ওয়ে না। তো এখন আমি যেটা, আমার সবচেয়ে বেশি আগ্রহ যেটা এখন করিডোর প্রশ্নে, তাহলে কি দাঁড়াবে? তারা কি করিডোর দেওয়ার জন্য এখন বিকল্প পথ খুঁজবে? কিংবা খলিলুর রহমানকে যদি চলে যেতে হয়, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস দুর্বল হয়ে যাবেন না? তাদের বি টিম খুঁজতে হবে সম্ভবত, নাকি? না, খলিলুর রহমান সাহেব ডক্টর ইউনূসকে খুব বেশি শক্তি দেননি। খলিলুর রহমান সাহেব যেটি করতে চেয়েছিলেন যে ট্রাম্প প্রশাসনের ভিতরে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা একটু বাড়ানোর জন্য, সেটি তিনি করেছেন, গ্রহণযোগ্যতা বেড়েছে। এখন যেটা হবে যে করিডোর যদি দিতে না পারে, সেটা আমেরিকা হয়তো সেটার বিকল্প অন্য কিছু করবে। সেটা এখন ধরুন যে টেকনাফ থেকে শুরু করে রাখাইনের অঞ্চলে 600-700 কিলোমিটার সমুদ্র পথ রাখাইনের, এন্টার জায়গাটায় কিন্তু যে কোনো জায়গা দিয়ে আমেরিকা সাহায্য পৌঁছাতে পারে রাখাইন প্রদেশে, যে কোনো জায়গা দিয়ে। তাকে বাংলাদেশের শিলখালি ল্যান্ড লাগবে, শিলখালিতে বা কক্সবাজারের পাশে এসে ঘাঁটি গেড়ে এখান দিয়ে পাঠাতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি জিওগ্রাফিক্যালি যদি দেখেন যে আরাকানের প্রায় 600-700 কিলোমিটার হচ্ছে সমুদ্র সীমা। এই সমুদ্র সীমার যে কোনো 3টি পোর্ট আছে সেখানে, সি পোর্ট। সেই 3টি সি পোর্টের মাধ্যমেও তো আমেরিকা জাতিসংঘ খাদ্য সাহায্য পাঠাতে পারে, মানবিক সাহায্য পাঠাতে পারে। সেটা না পাঠিয়ে এই ল্যান্ড কেন লাগবে? ব্যাপারটা খুব ক্রিটিক্যাল। যদি ডক্টর ইউনূস এটি দিতে না পারেন, সেক্ষেত্রে আমেরিকা অন্য ব্যবস্থা করবে। এখানকার অন্য ধরনের জিও পলিটিক্স এর খেলা তাদের আছে, তারা সেই খেলাটি খেলবে। কিন্তু উনি যে জায়গাটা এসে দাঁড়িয়েছেন সেখানে আর দিতে পারবেন বলে মনে হয়, আর পারবেন না অফিসিয়ালি আর পারবেন না। তো আমরা তো বি টিমের কথাও শুনছি, যদি তিনি অফিসিয়ালি দিতে না পারেন, তাকে কি আর আমেরিকা সমর্থন দেবে? আমেরিকা তাকে অফিসিয়ালি সমর্থন দিচ্ছেও না এখন।
যেটুকু দিচ্ছে সেটুকু আনঅফিসিয়ালি, আর যদি আমেরিকা মনে করে আনঅফিসিয়ালি সমর্থনটুকু টিকিয়ে রাখবে, রাখতেই পারে। কারণ ওকে। আমেরিকার এখানে তো জিও পলিটিক্সের স্বার্থ আছে, আমেরিকার এখানে চীনকে ঘায়েল করার একটা মানে ইন্টারনাল পলিটিক্স আছে, সেই জন্য আমেরিকা হয়তো তাকে করতে পারে, সমর্থন করতেও পারে। এই সায়েম খান একটি মন্তব্য করেছেন যে বিএনপিকে নির্বাচনের মূলা ঝুলিয়ে রেখেছে। ডক্টর ইউনূস সরকার কি নির্বাচন দেবে? এইটা এখনো বলা মুশকিল, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর যে স্ট্যান্ড, অবস্থান, এই অবস্থান যদি এরকম থাকে তাহলে নির্বাচন আশা করা যাবে না। আপনি এই যে আপনার মনে আছে নিশ্চয়ই বিএনপি আর জামাত যে এক, বিএনপি আর জামাত যে চিন্তাগতভাবে এক, আমরা তো সবাই জানি। কিন্তু আজকে দেখুন আপনি যে বক্তব্য কিন্তু দুইটা হয়ে গেল। সংস্কার না করে নির্বাচন করা ঠিক হবে না, জামাতের বক্তব্য। আর বিএনপির বক্তব্য হচ্ছে আগে নির্বাচন দেন, সংস্কার আমরা পরে যেয়ে করব। দুই রকম হয়ে গেল। এখন দুই রকম যখন হয়ে গেল, তখনই তো ডক্টর ইউনূসের জন্য এই বিষয়গুলোকে অ্যাভয়েড করা সহজ হয়ে গেল, যে আপনারা তো ঐক্যমত্য হননি। এটা তো সবসময় এইরকমই, কারণ বিএনপি জানে যে তাকে ক্ষমতায় যেতে হলে নির্বাচনের মধ্য দিয়েই আসতে হবে, আর জামাত জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে না, ফলে এইরকম অবস্থানই তো হওয়ার কথা। এখনকার সিচুয়েশনটা জামাতের জন্য খুব ভালো সিচুয়েশন। জামাত এই সিচুয়েশন টিকে থাকলে তারা আগামী 1-1.5 বছরের ভিতরে দলকে অনেক শক্তিশালী করে ফেলতে পারবে। রাইট, তারা সেটাই চাচ্ছে এবং ডক্টর ইউনূস সেটাই চাচ্ছে, তৈরি করে দিচ্ছেন। হ্যাঁ, করে দিচ্ছেন। এবং বিএনপি এতদিনও ব্যাপারগুলো বুঝেও তার কোনো প্রতিষেধক দিতে পারেনি, কোনো এক্সট্রা পলিসি মেনটেন করতে পারেনি, আজকেও পারলো না। ওকে, বিএনপি যে আজকে পারলো না, দেখুন গত পরশুদিন সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে প্রধান উপদেষ্টা এখন আর তাদের ফোনও ধরেন না, তারা সময় চেয়েও সময় পান না, তাই না? তো এখনো তারা কেমন করে ভরসা করেন? আদৌ কি তারা ভরসা করেন, নাকি রাজনীতিটাই আসলে এরকম যে দেখাতে হয়, বোঝাতে হয়? রাজনীতিটা এরকম, যেটা বলা হয় সেটা করা হয় না, যেটা করা হয় সেটা বলা হয় না। যেমন ধরুন আজকে কথা উঠেছে, অনেক অনেক জায়গাতেই কথা উঠেছে যে বেগম খালেদা জিয়ার সাথে ডক্টর ইউনূসের ফোনে কথা হয়েছে আজকে দুপুরে। এরকম কোন সূত্র নিশ্চিত করেনি, কোন পত্রপত্রিকায় আসেনি, কিন্তু কথা উঠেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে এটা। তো এটা হচ্ছে পলিটিক্স ইন্টার দ্য পলিটিক্স। পলিটিক্সের ভেতরে এরকম অনেক কথা আছে যেটা বলা হবে না, আর যেটা বলা হবে সেটা করা হবে না। বিএনপিকে ডক্টর ইউনূস যে পাত্তা দেয়নি, এটা তো আজকে থেকে না, অনেক দিন থেকে। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বহুবার প্রেসের সামনে বলেছেন যে আমাদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না। তারপরেও তারা প্রধান বিরোধী দল, তাদের কথা শুনতে হয় সরকার ডাকে। কিন্তু বিএনপি যে আশা করছে যে দ্রুত নির্বাচন করে ক্ষমতায় যাবে, অত ব্যাপারটা এরকম সোজা না। তাহলে তাদের এই সমঝোতা, যদি কোনো সমঝোতা তাদের হয়ে থাকে, সেটা নিষ্ফল।